এবং আপনি আরো বলেছেন না, আপনি আওয়ামী লীগের কথা বলেছেন, তো কি হইছে? আপনি তাহলে আওয়ামী লীগকে কি আপনি বৈধ করছেন? আমি কি বলছি শুনেন, কথাটা খেয়াল করেন আমি কি বলছি। এবং আপনি বলেছেন যে ইউনূস সরকার ঠিক হাসিনা সরকারের মতোই কার্যক্রম অবশ্যই করতেছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী সরকার হাসিনার মতোই করতেছে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে একটা মানে সন্ত্রাসী সংগঠন, এটাকে আপনি বৈধতা দিতে চাচ্ছেন না? ইউনূস সরকার যা করতেছে সেটা যে হাসিনার মতো আগের সরকারের মতোই হচ্ছে, এটা তো আমি বলি নাই, এটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে। এই যে এটাই হচ্ছে মজার ফ্যাক্ট, উনি হচ্ছে নিজে কোনো কিছু বলছেন না, উনি এমন ভাবেই বসেছেন যে মানে মানে পানের থেকে চুন খসলেও সে এটা নিয়ে সমালোচনা করছেন এবং নানাভাবে শেখ হাসিনার বৈধতা তিনি উৎপাদন করছেন। এই পুরা এনসিপিতে যত লোক আছে, আমি আঙুল দিয়ে বলে দিলাম, এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত গত 15 বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না। ঠিক আছে, কথা বলি, আমি এটা চ্যালেঞ্জ দিলাম। তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে, সরকারকে আটকে ধরে, তাদেরকে কেন সরকার এত এত গুমখুন মানুষ হয়ে যায়, এত মানুষকে তুলে ফেলে? শাপলা ছাড়া কি আপনারা নির্বাচন করবেন? না, আমরা শাপলা ছাড়া নির্বাচন করব না। যে ব্যাপার এই বিষয়টা আপনি একটু বলুন। দেখেন বাই করেন, আপনি কি বলছেন লাস্টের 1 মিনিটটা আপনি নিজে বলেন। আমি বলি, আমি কি বলি সেটা বলি, আমি কি গুলো বলি নাই, মানবাধিকার সংস্থা বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গুলো বলেন কি আপনি? আচ্ছা ঠিক আছে, মানবাধিকার সংস্থার কথা বলছেন। হ্যাঁ এটা বলছি তো, বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া, এটা বলছেন কিনা আপনি? হ্যাঁ আমি কি বলছি আমার খেয়াল নাই। আজ আমার নির্ধারিত বিষয় আলোচনায় সেফ এক্সিট ও জুলাই সনদ, এছাড়া নির্বাচনের বিষয় নিয়ে আমরা কথা বলবো, নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই সাথে আমার সঙ্গে মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি, তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, স্বাগত জানাই এই আয়োজনে। এস এম সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে একটু শুরু করি, যেহেতু আমার শিরোনামেও ছিল সেফ এক্সিটের বিষয়টি, কেননা এটি নিয়ে সরকারের আইন উপদেষ্টা আজকে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে, তারপর আপনার কাছ থেকে আরেকবার একটু জানতে চাইবো যে সেফ এক্সিটের যে বিষয়টি আসলো উপদেষ্টাদের, এমন অভিযোগের কারণটা কি যে তাদের সেফ এক্সিট নিতে হবে? কি কারণে আসলে আপনাদের কাছে মনে হলো যে তারা এই ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিজ্ঞ সমালোচক মাসুদ ভাই এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করছি। আসলে দেখুন, সেফ এক্সিটের এই কথাটা এমন সময় এসছে, আসলে সেই সময়টা মানে 5 তারিখের পরে, যেখানে আসলে তরুণ এবং জনতা মিলে যেই অভ্যুত্থানটি ঘটনা এর পরবর্তীতে আমরা যেই সরকারের দেখলাম এবং সরকারের যেই ম্যান্ডেটটা ছিল আসলে, তো সেখানে আমরা দেখতে চেয়েছিলাম আসলে যে এই জনগণের আকাঙ্ক্ষার একটা বাস্তবায়নের প্রতিফলন হবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে আসলে কিছু উপদেষ্টার পক্ষপাতমূলক একটা আচরণ অথবা কিছু দলের প্রতি তাদের একটি বিশেষ ভালোবাসা, সে জায়গা থেকে লন্ডনের থেকে প্রধান উপদেষ্টা আপনাদের দলের প্রতি বিশেষ ভালোবাসার কথা বারবার আসছিল, আমাদের দলের প্রতি এখনো অনেক ভালোবাসার প্রেক্ষাপট সবাই বের করে বিভিন্ন ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু না। তাহলে আমাদের মানে যেই ডে 1 থেকে আমাদের স্ট্রাগল করতে হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে, তাহলে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে স্ট্রাগল করতে হতো না যদি আমরা এতটাই মানে কিংস পার্টি এরকম তো ট্যাগও দেয়া এরকম একটা বিষয় ছিল যেটি লন্ডন বৈঠকের পর থেকে সেটি আবার উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি। মানে আপনাদের কাছ থেকে এখন আমাদের এই ট্যাগ এখনো আছে, সো এটা পাবলিকের কাছে এখন আরো অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার যে আসলে কতটা সুবিধাভোগী আমরা সরকারের থেকে। আমরা ডে 1 থেকে চেষ্টা করেছি যে নিজেদের জায়গা থেকে জনগণকে কানেক্ট করে তিলে তিলে আমাদের রাজনৈতিক জার্নিটার থেকে দলটাকে বড় করার, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো সেই জায়গা থেকে যেখানে আমরা উপদেষ্টাদের থেকে যেরকম একটা আশাকাঙ্ক্ষার জায়গা দেখতে চেয়েছিলাম, সেটা আমরা দেখলাম যে লন্ডন থেকে ফেরার পরে পুরোপুরি একমাত্র নির্বাচনমুখী আসলে তাদের জার্নিটা আমরা দেখলাম, রোডম্যাপটা দেখলাম। সেখানে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র বা জুলাই কেন্দ্রিক যেই আলোচনাগুলো ছিল বা বিচারের জায়গাগুলো ছিল, সেগুলো একদমই অপ্রাসঙ্গিক একটা জায়গায় তারা নিয়ে গেল। তো সেখান থেকেই আমাদের মূলত জনগণের জায়গা থেকে সবার একটা হতাশার জায়গা কাজ করছে, এবং আমরা তো কিছুটা জানতে পারছি যে কোন কোন দলীয় উপদেষ্টারা আসলে এই কাজগুলোতে এভাবে আসলে ফ্যাসিলিটেট করছে, এবং তাদেরই আসলে হয়তো বা সেফ এক্সিটের প্রয়োজন। কিন্তু এটা
সামগ্রিকভাবে দলীয় উপদেষ্টা বিষয়টি আসলে পরিষ্কার নয় একটু, বিএনপি পন্থী উপদেষ্টাদের কথা আমি বলছি। কারণ এরকম উপদেষ্টাদের যারা আপনারা সবাই মিলে তো এখানে আসলে এখানে এটা আপনারা selection জানেন, যখন করেছেন। সিলেকশনটা হয় তখন 5 তারিখের পরে হচ্ছে যে তারেক রহমান সাহেব সহ কিছু যারা স্টেক হোল্ডাররা ছিলেন তাদের সাথে একটা পরামর্শ করা হয়েছিল যে জাতীয় সরকার গঠন করার। তো সেটা যখন হয়নি, তারা তখন চেয়েছিল যে 3 মাসের মধ্যে যেন তড়িঘড়ি করে একটা ইলেকশন দেওয়া হয়। তো তার পরবর্তীতে এই পরিপ্রেক্ষিতে যে গভর্নমেন্টটি গঠন করা হয়, সেখানে আসলে যারা সিলেক্টেড ছিল ওই ক্রাইসিস মোমেন্টে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা যিনি, ওনার ব্যাপারে পুরো দেশবাসীর একটা মতামতের জায়গা ছিল। এছাড়া বাকিগুলো দেখা গিয়েছে যে বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে অনেকের মতামত নিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা জানি যে বিএনপি পন্থী এরকম অনেক উপদেষ্টারা আছেন, কিছু জামাতপন্থীও অনেকে বলে যে আছেন, আবার ভাইরা বলেন যে এনজিও উপদেষ্টা। তো সব মিলিয়ে আসলে এই উপদেষ্টা প্যানেলটা গঠন করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা যখন মানে বুঝতে পারছে বা তাদেরকে একরকম প্রভাব বিস্তার করা হচ্ছে যে নির্বাচনের বাইরে অন্য কিছু দিলে আসলে তাদের নিস্তার নেই। তো এই জুজুর ভয় দেখিয়ে দেখিয়ে তাদেরকে একরকম অর্থাৎ শুধুমাত্র মানে আপনাদের নির্বাচনের বিপক্ষে আপনাদের কিন্তু যে আমরা কেউ দুজন না। প্রতিনিধি এখনো আছেন, তারাও কি এরকম আশঙ্কা প্রকাশ করছেন, জুজুর ভয় যেটির কথা তো বললেন? আপনি কি মাহফুজ আলমের কথা হুম, শুনলেন হুম। যে মানে অভ্যুত্থানের পার্ট হিসেবে তারা যেভাবে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছিলেন এবং যেভাবে তারা মানে মন্ত্রণালয় বলেন বা উপদেষ্টা মন্ডলীর জায়গা থেকে বলেন যেভাবে কাজ করার চেষ্টা করছেন, সেখানে অনেক ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত বাধার হয়েছেন সম্মুখীন এবং হয়েছেন। তারা বলেছেন যে প্রধান দুইটি দল কিভাবে ভাগ বাটোয়ারা করেছেন, বা সেখানে আসলে তরুণ যারা ছিল তারা কিন্তু কিছুটা নিরুপায়ী অবস্থায় ছিল, কারণ তরুণরা ডে ওয়ান থেকেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছিল। সেখানে তারা অল আউট কিন্তু একটা মানে বিপ্লবী সরকার গঠন করার সিচুয়েশন কিন্তু ছিল। মানে তরুণদেরকে যে মানে এত লোভী বা এরকম করে হুম, অনেক সময় পোর্ট্রে করা হচ্ছে, তাহলে তো তারা সে সময়টা এভাবেই একটা সরকার গঠন করতেই পারতো। কারণ আমরা জানি যে সে সময় কিন্তু সেনা সদরে রাজনৈতিক দলগুলো একটি গভর্নমেন্ট গঠন করার প্রক্রিয়াতে কিন্তু তারা আসলে গিয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে যখন জনগণের প্রতিরোধ বা একরকম জায়গাটা তারা দেখতে পায়, সেখানে তারা বাধ্য হয় যে এই অভ্যুত্থানে যেই তরুণরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বা এই আন্দোলনটার সফলতার পেছনে যাদের ভূমিকাটা আসলে সব থেকে বেশি বলে আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটি, আহ, তো সেই জায়গা থেকে তাদেরকে আহ, মানে এই বডিটার লেজিটিমেট বডি হওয়ার পেছনে এই মানুষগুলোর একটা অবদান জি। আছে, কিন্তু হুম, পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলে তাদেরকে একরকম কোণঠাসা করে ফেলা বুঝতে হয়েছে। পেরেছি। আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে একটু আসতে চাই। আম, আইন উপদেষ্টা বলেছেন যে আমাদের আসলে সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে জাতি হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে, কেননা গত 55 বছরে যে দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, সেই ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে সেফ এক্সিটের প্রয়োজন। আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন, ওনার এই বক্তব্যকে? ওনার দুটো কথা। একটা হলো যে ওনাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, তার মানে উনি পুরো উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব কিন্তু উনি নিয়ে নিচ্ছেন। উনি যদি বলতেন ওনার কথা, তাহলে সেটা এক ধরনের কথা ছিল। মানে পুরো উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব নিচ্ছেন এইভাবে যে কারোর সেফ এক্সিটের প্রয়োজন নেই। কিন্তু সেফ এক্সিটের যে কথাটা উচ্চারিত হয়েছিল নাহিদ ইসলামের কাছ থেকে প্রথম, তারপরে তারও আগে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একবার কিন্তু একটা এই কথাটা বলেছিলেন। হুম, হুম, হুম। তারপর নাহিদ ইসলাম বললেন, তারপর সার্জিস আলম বললেন। তারা যে প্রসঙ্গে বলেছেন, আসিফ নজরুল সাহেব এই কথাটা বলার মাধ্যমে তাদের সমস্ত অভিযোগগুলিকে উনি কিন্তু অস্বীকার করলেন। উনি সকলের দায়িত্ব কিভাবে নিলেন এটা আমি বুঝতে পারছি না। হুম, 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 হুম। এবং উনি কি সকলের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবেন? আমার মনে হয় উনি একটু মানে এটা অতি সরলীকৃত একটা মন্তব্য করেছেন, যেটা নাকি উনার মতো লোকের কাছ থেকে আমি আশাই করি নাই। উনার উনার কথা যদি আমি আপনি কি ভাই তাহলে মনে মানে করছেন যে আসলে উপদেষ্টাদের এমন কিছু কর্মকাণ্ড আছে যার জন্য উনি তাদেরকে কি করে বুঝলেন নাই? ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে? দেখেন উনি কি করে বুঝলেন যে সবাই খুব সৎ আছেন? উনি কি করে, উনি উনারটা বুঝতে পারেন, উনি আর কারোরটা বুঝতে পারেন না। আপনি আমারটা জানেন? জানেন না তো। আপনি আমার দায়িত্ব কি করে নেন? তো এগুলো তো হলো গিয়ে মানে অতি সরলীকৃত একটা মানে মন্তব্য নিয়ে করে বসছেন। পরিবর্তন কি আমরা দেখি নাই? এই লোকগুলির মধ্যে এই লোকগুলির কর্মকাণ্ড শোনেন। সেফ এক্সিট কি? আপনি টাকা মারলেন, এটি আপনার অপরাধ তা কিন্তু না। ওই যে পরের যে কথাটা উনি বললেন, ওই হুম, কথাটা হুম। বলি যে পুরো জাতির জন্য একটা সেফ এক্সিট দরকার। ওকে ফাইন। এই পুরো জাতির জন্য সেফ এক্সিটের তৈরি করার দায়িত্বটা কাকে দেওয়া হয়েছিল? ওনাদেরকে দেওয়া হয়েছিল। ওনারা গত 1 বছরে কি করছেন? হুম, হুম, হুম। এই প্রশ্ন তো উঠবে। গত 1 বছরে যে ভরসা করে আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্বের কতটুকু আপনারা পালন করতে পেরেছেন? কতটুকু? বলেন, যদি না পারেন আপনাদেরকে তো আমরা প্রশ্নের মুখে আনবো।
এবং সেই প্রশ্ন থেকে আপনি কিভাবে বাঁচবেন এটাকে একবার চিন্তা করছেন? জাতির সেফ এক্সিট এই মুহূর্তে নির্ভর করছে এই উপদেষ্টাদের উপর। কারণ এই উপদেষ্টাদের আমরা ক্ষমতায় বসিয়েছি জাতিকে একটা সেফ এক্সিট দেখানোর জন্য। পারছে তারা? আপনার কাছে কি মনে হয় ভাইয়া যে এই যে প্রশ্নের সম্মুখীন তাদের হতে পারে তারা যখন এই সরকার যখন আসলে ক্ষমতা ছাড়বে তখন উপদেষ্টারা কি জাতির এই প্রশ্নগুলোর উত্তর দিতে বাধ্য থাকবে, এমন পরিস্থিতি কি তৈরি হবে? কেন বাধা থাকবে না? ওনারা শপথ করে দায়িত্ব নেন নাই? এটা কি ছেলে খেলা করতে, এটা কি যে আপনি ছোটবেলায় পোলাপান যে খেলাধুলা করতো না, এটা কি উনি খেলাধুলা করতে পারছে? খেলাধুলার জায়গা নয় ভাই। আপনি একা একা খেলেন, সমস্যা নাই। আপনার বউর সঙ্গে, আপনার ফ্যামিলির সঙ্গে, আপনার বাচ্চার সঙ্গে সারাদিন খেলাধুলা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু জাতি নিয়ে খেলার অধিকারটা আপনাকে কেউ দেওয়া হয় নাই। আপনার একটা ভুল পদক্ষেপ পুরো জাতিকে একটা গাড্ডায় ফেলে দিতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনারা করছেন একের পর এক। আপনি করছেন, আপনার উপদেষ্টা মন্ডলীর হাতে করে বলে দেওয়া যায় কে কে করছেন। সবাই জানে এটা, কে না জানে? এই জন্য ওনাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না? সবাই জানে, কিন্তু এত সহজ। কেউ নামগুলো আসলে প্রকাশ বলে না করছে না, কেন? অপেক্ষা করছে যে বলে না, এইটা আবার আরেকটা কথা বলি আপনাকে। এখানে আবার আমার একটা বক্তব্য আছে। যেমন কয়েকদিন আগে আমি দেখলাম, এই কিছুদিন আগে এক সচিব, সাবেক এক সচিব, সে ঢাকা অফিসার্স ক্লাবের একজন বড় কর্মকর্তা, একসময় খালেদা জিয়ারও নাকি পিএসটিএস ছিলেন, পাওয়ারফুল লোক। উনি বললেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির তদন্ত রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে। বলছে, বলে নিয়ে পরে চুপ হয়ে গেছে। চুপ হয়ে গেল কেন? কেউ বলছে না কেন, এটি তো প্রশ্ন। বলছে না এই কারণে, আমি দুটা জিনিস দেখি। একটা জিনিস হলো ধমক খাইছে অথবা মাল খাইছে, কথা পরিষ্কার। উনি এটা বলে নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, ওরা টাকা দিচ্ছে, চুপ হয়ে গেছে। আমি এই সন্দেহটা করি, কারণ ধমক খাওয়া লোক তো সে না, কারণ সে তো বিএনপির সঙ্গে কঠিনভাবে জড়িত, এবং যখন উনি এটা বলেন তখন সবাই হাততালি দিচ্ছে। তাহলে নাহিদ ইসলাম কেন প্রকাশ করতে Good, পারলেন না, একই যাদের কথা। নামটা জানেন? একই কথা, নাম বলে না কেন? নাম, ওনার সঙ্গে তাদের একটা পার্সোনাল রিলেশন হয়তো বা ছিল, একসময় উনি উপদেষ্টা ছিলেন, ওরাও ছিল। উনি বলতেছেন যে কয়েকজন উপদেষ্টা আছে, উনি তো নাম জানেন, বলেন না কেন? আপনার কাছে কে বড়, ওই পার্সোনাল রিলেশনটা বড় নাকি জাতির ভাগ্যটা বড়? কোনটা বড় আপনার কাছে? আপনি বলেন না কেন? নাকি নেগোসিয়েশন করতেছেন, নাকি ধমক খাইছেন, নাকি মাল খাইছেন? কি ভাই বলেন ভাই? এইগুলি হলো কি, যখন আপনি বলবেন, আপনি যখন পাবলিকলি বলবেন তখন পাবলিক শুনে ফেলাইলো। যখন পাবলিক শুনে ফেলাইলো তখন পাবলিকের মনে একটা সন্দেহ আপনি ঢুকাই দিলেন, সন্দেহ ঢুকে দিল। এবং এই সন্দেহের মাধ্যমে পাবলিক সবগুলি লোককে সন্দেহ করতেছে এখন। এই সন্দেহের যদি কোনো কারণ না থাকে তাহলে তো আপনি অন্যায় করছেন, আর যদি কারণ থাকে সেটা আপনি বলবেন না কেন? নাকি এটা নিয়ে আপনি এখন দরদাম করতেছেন? এটা কি রে ভাই? সেটি একটি প্রশ্ন আসলে থেকে একটা যাচ্ছে। দলের প্রধান উনি, ওনার তো এই ধরনের সুইপিং কমেন্ট করা ঠিক না। উনি যদি মনে করেন যে না রিয়েলি উনি মিন করেন, তাহলে উনি বলতেছেন না কেন? উনি এভাবে বলতে না পারেন, উনি দুদককে বলেন। তাও যদি বলতে না পারেন, উনি প্রেস কনফারেন্স করে বলেন যে এই লোকের সম্পর্কে আমি এই তথ্য জানি। একদম, বলেন না কেন? অসংখ্য ধন্যবাদ। তাতে তো দেশটা উপকৃত হবে। আমরা এবার একটা জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই। সাইফ মুস্তাফিজ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন, একটি মন্তব্য করেছেন জুলাই সনদের ব্যাপারে। তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে। এই মন্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, এই মন্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন? ডেফিনেটলি, মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো আসলে একটা করুণ পরিণতি আসলে যারা অভ্যুত্থানের সময়টায় সামনে থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের বরণ করতে হবে। তো এই জন্য জুলাই সনদের বাস্তবায়নটা খুবই জরুরি। আমি ভাইয়ের একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই, যে ভাই বলছে যে উনি কেন বলছেন না। দেখেন, এই সেফ এক্সিটের যে ইস্যুটা, এই ইস্যুটার সময় আসলে এটা বলতে বা এটা নিয়ে আসলে আলোচনা করতে কিন্তু আমাদের কারো ভালো লাগার কথা না। কারণ এই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, এটা তো আমাদের সবার সরকার। তো সেখান থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা অনেক বেশি ছিল, যে ওনারা অনেক দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছু পরিবর্তন করবেন, অনেক সংস্কার দেখাবেন। তো সেই জায়গায় তো যখন আসলে ব্যর্থতার কথাগুলো আসে বা আমরা জানতে পাই যে অনেকের পকেট ভারী হয়েছে, অনেকে দুর্নীতি করেছে, তো সেটা যখন আবার আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করার সুযোগ তৈরি হয়, তো সেটা আমাদের জন্য বলতে বা আলোচনা করতে আসলে আমাদের স্বাচ্ছন্দ্য কারোরই লাগার কথা না। মাসুদ ভাইদের শুধু কি অভিমানটা প্রকাশ করা হয়েছে এরকম, কিন্তু না অভিমানের জায়গাটা না, মানে আমি মনে করি যে অবশ্যই নামগুলো প্রকাশ করা উচিত, কিন্তু আমি বলছি যে মানে স্ট্রেট ফরওয়ার্ড যে প্রকাশ করার কথা। আমি তো এটা বললাম যে ডে ওয়ান থেকে তরুণদের যে দায়িত্বশীল ভূমিকাটা, মানে এখানে তো আরো অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট করার সুযোগ ছিল, কিন্তু আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করেছি, যারা সিনিয়র রাজনীতিবিদরা যারা আছেন, যারা ওনাদের মতো যারা আছেন, স্টেক হোল্ডার আছেন, সবাইকে নিয়ে আসলে
বাংলাদেশটাকে কিভাবে বিনির্মাণ করা যায়, তারা আমাদেরকে গাইড করবেন, আমরা কোনো ভুল করলে শুধরাবো। কিন্তু এখানে যেরকম একে অপরের উপরে দোষাদোষি এবং মানে একরকম দুর্নীতি, এগুলোর যে একরকম মহা উৎসব শুরু হলো, সেটার কে আসলে আমরা এখন যেভাবে আসলে দেখতে হচ্ছে, এটা আমাদের আসলে কারো এক্সপেকটেশন ছিল না। যদিও এখনো কিছুটা সময় আছে আমার মনে হয় যে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার। কিন্তু যেটা বললাম যে মাসুদ কামাল ভাইয়ের আসলে এগুলো বলতে খুব আনন্দ পায়, এখন আনন্দ পায় এই জন্যই যে তারা তো আসলে চেয়েই ছিল যে আসলে এই ব্যাপারগুলোই ঘটুক। মানে এটা কিন্তু তার বলার মধ্যে একটা খুশি আছে, আনন্দ আছে। কারণ হচ্ছে যে তারা বিভিন্নভাবে, আমি দেখছি যে উনি ডে ওয়ান থেকেই এই সরকারের সব থেকে বড় সমালোচক। ফাইন, কোনো সমস্যা নেই, আমি ভুল করলে উনি আমার সমালোচনা করবেই। কিন্তু উনি এমনভাবেই বসেছেন যে মানে মানে পানের থেকে চুন খসলেও সে এটা নিয়ে সমালোচনা করছেন এবং নানাভাবে শেখ হাসিনার বৈধতা তিনি উৎপাদন করছেন। 17 বছর ধরে হাসিনার শাসন আমল কিভাবে বৈধ ছিল এবং কিভাবে তারা সিস্টেমেটিক পদ্ধতিতে আইনের মধ্যে থেকে সব কার্যক্রম চালনা করেছেন এবং তার আসলে এরকম কোনো ভুল নেই, সেটা তিনি যেভাবে ওয়ারেন্টে উৎপাদন করেন। এবং এখন এই সরকারের যে কি কি ভুল এবং তার সাথে একটা পার্থক্য তৈরি করে দিয়ে তার এই আনন্দটা হচ্ছে। জি, আমি একটু না না, আমি আরেকটা আমি আমি একটু বলে দিই, তিনি 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 বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে কিভাবে প্রাসঙ্গিক করা যায় নির্বাচনে। কেন করছেন ভাইয়া? আওয়ামী লীগের প্রাসঙ্গিক করার কেন চেষ্টা করছেন, আর আনন্দ পাচ্ছেন কেন এই বিষয়গুলো নিয়ে আসলে এইভাবে কথা বলার সময়? না না, এটা তো ওনার মনে হচ্ছে। হ্যাঁ, ওনার প্রশ্ন উত্তরই দিতে চাইবেন কিনা? এটা তো ওনার মনে হচ্ছে, না আমি পাচ্ছি কিনা এটা তো আমি মনে করি না। শুনেন আমি বলি, এই পুরো এনসিপিতে যত লোক আছে, আমি আঙুল দিয়ে বলে দিলাম, এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত গত 15 বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না। ঠিক আছে, কথা বলি, আমি এটা চ্যালেঞ্জ দিলাম, আপনি আসেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি একটু বলতে আমার তার অর্ধেক হবে না। মাসুদ তাহলে কামাল আমি কি ভাই, তখন লিস্ট নেই? আচ্ছা আমি আমি বলি নাই। আমি আপনি যেটা বলতেছেন যে হাসিনাকে প্রাসঙ্গিক করার মাধ্যমে, আমি এ পর্যন্ত আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, গত 5ই আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করছি, একটা শব্দ। আপনি গতকালকেই আপনার নিজের হ্যাঁ, যে কি বলছি বলেন? ইউটিউব চ্যানেল হ্যাঁ, বলেন, সেখানে কি আপনি বলছি? বলেছেন, মানবাধিকার সংস্থার উল্লেখ করে আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না, হ্যাঁ আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা বলেছি। সেটা আসলে সংশয়ের জায়গা হ্যাঁ। আছে। এবং আপনি আরো এটা হাসিনা বলেছেন, আসলে কোত্থেকে? না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন, তো কি হয়েছে? আপনি তাহলে আওয়ামী লীগকে কি আপনি বৈধ করছেন? আমি কি বলছি শুনেন, কথাটা খেয়াল করেন আমি কি বলছি। এবং কথাটা আপনি বুঝতে হবে বলেছেন আপনাদের। যে আপনারা যেটা করতেছেন, ইউনূস সরকার ঠিক হাসিনা সরকারের মতোই কার্যক্রম অবশ্যই করতেছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ ইউনূস সরকার হাসিনার মতোই করতেছে। আওয়ামী লীগ এটা যে তো আমার কথা রাজনৈতিক না। দল হিসেবে একটা মানে সন্ত্রাসী সংগঠন, ভাইরে, এটাকে আপনি বৈধতা আপনাদের দিতে পুরো জিনিসটা চাচ্ছেন বুঝতে না। হবে, ইউনূস সরকার যা করতেছে সেটা যে হাসিনার মতো আগের সরকারের মতোই হচ্ছে, এটা তো আমি বলি নাই, এটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে। এই যে এটাই হচ্ছে মজার ফ্যাক্ট, এখন হিউম্যান উনি রাইটস ওয়াচ হচ্ছে নিজে কোনো কিছু বলছেন না, আপনাদের পছন্দ হবে না। কিন্তু উনার ইউটিউবে 30 মিনিট 40 মিনিট বিভিন্ন রেফারেন্স টেনে এই কথাগুলো যখন বলছে, টকশোতে যখন এই কথাগুলো বলছে ভাই আমি বলছি না, এটা হিউম্যান রাইটস বলছে, এটা অমুক সংস্থা বলছে, এটা তমুক সংস্থা বলছে, তাহলে এটা না এলে আওয়ামী লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না। এবং উনি যে বললেন যে উনি 17 বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে, হিসাব করে দিতে পারেন, তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন, এরকম এই 17 বছরে আমি 2020 থেকে 23 সালে 270 জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আর 17 বছর হিসাবটা আরো বেশি। তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে, সরকারকে আটকে ধরে, তাদেরকে কেন সরকার এত স্বজনপ্রীতি করে? এত গুম খুন মানুষ হয়ে যায়, এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য, মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে। আপনার মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি, তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল, সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে, মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল, যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামালরা তারা তাদেরকে বৈধতা উৎপাদন করছে। তার কণ্ঠ কেউ রোধ করতে পারেনি। আওয়ামী শাসন আমলে মাসুদ কামাল ভাই তার এই কণ্ঠ বজায় রেখেছে, আমরা যতটুকু জানি। আমি একজন দর্শক আছে, একটু প্রশ্ন করতে চাই, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম, বলবেন আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে
বলছেন যে আমি কোনো আইন কানুনের উপরে হাত দেবো না, ঠিক আছে, আমি একটা নির্বাচন দিয়ে চলে যাব মার্চ এপ্রিলে। কিন্তু তার বিপরীতে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার এই এতগুলো সংস্কার কমিটি করেছে, ঠিক আছে, তো এই সংস্কার আদৌ সম্ভব কিনা ওটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দুজন অতিথির কাছে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্নটি পেয়েছি। জি, আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে এটা নিতে চাবো। এই প্রশ্নটি আসলে আমারও ছিল যে সংস্কারের বিষয়টি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আমি সাইফ মুস্তাফিজ আপনার কাছ থেকে একটু শুনবো। তিনি প্রশ্ন করছিলেন, প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন যে নেপালের প্রধানমন্ত্রী এসে তিনি 3 মাসের মধ্যে তিনি ডিক্লেয়ার করলেন যে তিনি আসলে আইন কানুনের কোনো কিছু সংস্কারে হাত দেবেন না, এটি তার এখতিয়ারে নেই। তিনি নির্বাচনের কথা বলেছেন। তাহলে সেক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে যে আমাদের দেশের সংস্কারটা আসলে ঝুলে গেছে। এখন পর্যন্ত সংস্কার নিয়ে আমরা জানি না যে আসলে কি সংস্কারটা আসলে হতে যাচ্ছে বা কি। আপনি এটিকে কিভাবে দেখছেন? শুনেন, এরা সংস্কার করতে যাচ্ছে, এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের শুরুটাই ঠিক ছিল না, এবং শুরুর থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না। এখন শুরুর থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম। ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না। দেখেন এখন কি হয়েছে, আমি একটা এক্সাম্পল তো বলে খেলাম। আপনি দেখেন এখন কি হচ্ছে, এটা কিভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে, তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না। আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ, নাথিং, নাথিং মানে নাথিং, কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না। আদালতে উঠানো যাবে না কেন? আদালতে সবকিছু উঠানো যাবে। আজকে থেকে 10 বছর 5 বছর পরে শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না। সংবিধান চেঞ্জ হচ্ছে না, তার কথা অনুযায়ী হবে নাকি? তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না, জনগণের কথা অনুযায়ী হবে। জনগণের কথা আপনি করার বুঝবেন জায়গাটি কিভাবে? থাকতে হবে। জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে, এর আগে না। যাই হোক, এখন কি হয়েছে, এখন তারা বলতেছে যে এটা নিয়ে একটা গণভোট করবে। খুব ভালো প্রস্তাব, আমার পছন্দ হয়েছে। আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন, ওইটাও আমার পছন্দের ছিল, আমি এদের বহুবার বলছি আমার এটা পছন্দ ছিল। এখন তারা গণভোট করতেছে। গণভোটের ঝামেলাটা দেখেন আপনি, আমি বলি আপনাকে তাহলে বুঝবেন। এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপি রাজি ছিল না, তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল, ঠিক আছে আমি গণভোট করব। কোন দিন করবেন? নির্বাচনের দিন করবেন। আরেকজন বলছে নির্বাচনের আগে হবে। গণভোটটা প্র্যাকটিক্যাল না, এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না। নির্বাচন যদি হয় এই দেশের মানুষ একই দিনে 2টা ব্যালটে ভোট দিবে, এই ইলেকশন কমিশন একই দিনে 2টাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে, এটা জটিল হয়ে যাবে। তারপরে যদি তারা পারে করুক, আমার কোনো আপত্তি নাই। মৌলিক প্রবলেমটা কোথায়? মৌলিক প্রবলেমটা এটা নিয়ে খুব ভাবতে আসে না যে এটা তো একটা ফাঁদ, জাস্ট একটা ফাঁদ। ফাঁদটা কিভাবে? যদি গণভোটে না জয়যুক্ত হয়, হতেই পারে, হতে পারে কেন সেটা আমি বলি। হতে পারে এই কারণে বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না। তারা এখন চাপের মুখে পর্যন্ত- পড়ে এখন পর্যন্ত তারা যেন এমনটাই তাদের উপরে ব্লেমটা না আসে, যে ওরা চায় না। এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা গণভোটে তারা রাজি হয়েছে। কিন্তু এখন যদি বিএনপি থেকে কিছু লোক ভোট দেয় না, ভোট যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আছে বাজারে, তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আছে, তারা এসে যদি এখানে না ভোট দেয়, তখন কি হবে? তখন এই যে এতদিন ধরে যে কাজটা করছে পুরো কাজটাই কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে। এই প্যাকেজটা বাস্তবায়ন হবে কি হবে না, কেউ ভাবছে এগুলি নিয়ে? আমি যদি বলি আওয়ামী ন্যারেটিভ নিয়ে আসছে। জনাব সাইফ মুস্তাফিজ, আপনার একজন দর্শক প্রশ্ন করছিলেন, তার ব্যাপারে আপনি আসলে মন্তব্য করতে চাইবেন কিনা? আমাদের দেশের সংস্কার যেটি এই সরকারের মূল এজেন্ডা ছিল, সেটি এখন আসলে কোথায় দাঁড়িয়ে, সেটি নিয়ে তিনি জানতে চেয়েছেন। সেটি নিয়ে একটু ছোট করে জানি, এরপর আমি মূল প্রশ্নে আসছি। সেটির তো আসলে ওইরকম রূপরেখা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা চাই যে জুলাই সনদটা সম্ভবত আরো 2 দিন পেছানো হয়েছে স্বাক্ষরের দিন। তো সংস্কারের জুলাই সনদের রূপরেখাটা তারা আসলে এমনভাবেই দিক যেন সর্বজন গৃহীত জায়গাটা থাকে এবং আসলেই বাস্তবিক অর্থে সংস্কারটা যেন। আমি প্রতীক নিয়ে একটু জানতে চাই আপনাদের কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছেন যে আপনারা এই প্রতীক নিয়ে হুমকি ধামকি দিচ্ছেন নানা ধরনের। তিনি জানতে চেয়েছেন যে নিজেদের প্রতীক না পাওয়ার কষ্টে কেন অন্যের প্রতীক নিয়ে টানাটানি করছেন। কারণ আপনারা ধানের শীষের কথা বলেছেন যে যদি শাপলা না পান তাহলে ধানের শীষও থাকবে না। শাপলার প্রতীকই আপনাদের লাগবে না, যদি পান সেক্ষেত্রে আসলে কি হবে? আচ্ছা দেখুন, এখানে ধানের শীষ বা বিএনপির প্রতি আলাদা কোনো মানে ক্ষোভের জায়গা আমাদের নেই। মূলত মানে নির্বাচন কমিশনের যে দ্বিচারিতা, মানে সেই জায়গাটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছে বারবার। ধানের শীষ নিয়ে টানাটানি না, করবেন? বারবার তারা বলে যে জাতীয় প্রতীক এইটা ওইটা এইখানে আছে ওইখানে আছে। তো সেই প্রসঙ্গটা উল্লেখ করতে আসলে অন্য মার্কাগুলোর প্রাসঙ্গিকতা তুলে ধরা, যে এই যে তারা মার্কা, ঈগল মার্কা, ধানের শীষ মার্কা।
তার মানে তো এই না যে ইগল মার্কায় যারা নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে বা বিপক্ষে কথা বলছি। তো তারা যখন এরকম একটা খোঁড়া যুক্তি দেওয়ার চেষ্টা করে যেখানে কোনো আইনগত কোনো ভিত্তি নেই, সেক্ষেত্রে আসলে ওই কথাটি উল্লেখ মূলত করা আক্ষেপটা হচ্ছে আপনাদের ইসির প্রতি, ইসির উপরে, কোনো রাজনৈতিক দলের উপরে না। আর না পেলে, যদি না পান, আপনারা বলছেন যে না পেলে নির্বাচনে অংশ নেবেন, এমন কি বিষয়টা? না, মানে নির্বাচনে অংশ নেওয়ার আগে আসলে তো আমাদের মার্কাটা তো পেতে হবে, তো সেটার পরবর্তীতে মানে আসলে শাপলা ছাড়া কি আপনারা নির্বাচন করবেন? না, আমরা প্লাসের নির্বাচন করবো না। অসংখ্য আচ্ছা, ধন্যবাদ। জি। লাস্ট আরো কয়েকটা ইস্যু আমি আসলে একটু বলতে চাই, কারণ জি। সেই সময় কথা যদি শেষ করতে পারি। একটু ছোট করে বলেন। হ্যাঁ, তখন আপনি বললেন যে মাসুদ কামাল ভাইরা হচ্ছে এই সময়টা অনেক আওয়ামী লীগের প্রতিবাদ সময় তারা করেছেন, যথেষ্ট বলেছেন, সেটা আমি অবশ্যই অ্যাড্রেস করি, অবশ্যই তারা বলেছেন। কিন্তু মানে তার যে প্রেক্ষাপটটা আমি বলছি, যে উনি যে বললেন একটু আগে যে বললেই আমি আওয়ামী লীগের দোসর বা এটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু না। আমি যেটা বলার চেষ্টা করছি যে উনি অবশ্যই সর্বোচ্চ সমালোচনা আমাদেরকে করুক। আমি আমাদের ক্ষেত্রে আশা করব কিছু তিনি আমাদেরকে কিছুটা সাজেশনও দিবেন যে এটা করো এটা করো, মানে আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার সমস্যার জায়গাটা একটা জায়গায়, যে উনি নানাভাবে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করছেন ডে ওয়ান থেকে। তার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি দেখেন কিভাবে খুব টেকনিক্যালি, মানে এরকম না উনি ডিরেক্ট বলবে না যে আওয়ামী লীগকে আমার চাই, অনেকভাবে যে অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান বলছে, তাহলে তো এটা হবে না, আন্তর্জাতিক সংস্থাগুলো তো তাহলে মানবে না। তো এইভাবে আসলে তিনি বৈধতা উৎপাদন করছেন। আবার দেখেন সেফ এক্সিটের কথা যেহেতু উনি আসলো, তখন উনি আর একটা টকশোতে আমি দেখলাম বললো যে যদি কেউ হয়, আবার তার চ্যানেলও আমি দেখলাম যে বলছেন যে এটা আসিফ মাহমুদ হবেন। তো তরুণদের প্রতি যে তার আলাদা একটা ক্ষোভ এবং নাম সহজে বলে দেওয়ার একটা জায়গা, এই আসিফ মাহমুদরা গণঅভ্যুত্থানের সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা হচ্ছে যে চানখার পোলে তাদের সামনে মানুষ মারা গেছে, তার সেও নিহত হতে পারতো। এই আসিফ মাহমুদরা সেফ এক্সিট না। আসিফ মাহমুদরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে যার বৈধতা তিনি উৎপাদন করতে যাচ্ছেন, তার বিরুদ্ধে হচ্ছে যে আসিফ মাহমুদরা যে সাক্ষী দিয়ে আসে। নিঃসন্দেহে হ্যাঁ, নিঃসন্দেহে। তো এই তরুণদেরকে এই ছোট করা, বিভিন্নভাবে দুর্নীতির সাথে বিভিন্ন নৈরাজ্যের সাথে যে ট্যাগিং করা, সেটা করা থেকে তারা যদি একটু বের হয়ে এসে সঠিক সমালোচনাটা যদি করে, এই অমুক হাজার কোটি টাকার, মানে আমি অবাক হয়েছে যে আমাদের এত হাজার কোটি টাকার আসলে জায়গা, আমাদের অফিস ভাড়া, সাংগঠনিক জি, আমি চলাচল, এগুলোতে অনেক সমস্যা এই হচ্ছে। অংশে আমি খুব বেশি আর সময় আমি পাবো না। আমি একটু শেষ জি, করি, জি। এই জায়গাগুলো সমস্যা হয়ে যাচ্ছে। তো এইভাবে ট্যাগিং করছেন, যেগুলো সলিড ইনফরমেশন, যেরকম সার্জিস আলমের নামে একটা কথা ছিল যে উনি এরকম শোডাউন দিলেন, এটা সবাই আমরা সমালোচনা করেছি দলীয় ফোরাম থেকে। আমরা কেউই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা চাই না, কিন্তু মাসুদ কামাল ভাইরা আমি 17 একটু বছর জানতে চাই। ধরে আওয়ামী লীগের বৈধতা উৎপাদনের জায়গাটা মানে উনি বলছেন যে করেনি, আপনাদের মনে তারা হচ্ছে যে বিভিন্ন তৈরি, আপনাদের সমালোচনা মনে হচ্ছে তৈরি করেছেন। করছেন। এই সমালোচনাটা যদি করেছেন, আসিফ মাহমুদ সমালোচনাটা করেই এরকম কিছু মানুষকে তারা প্রতিষ্ঠিত করেছেন সমাজে। আসিফ মাহমুদ হ্যাঁ, যদি সেই প্রথম থেকে যদি এরকম বিতর্কিত কিছু মানুষ কোনো আছেন, কিছু আপনি করেন, দেখবেন। সেটা নিয়ে কি প্রশ্ন করা যাবে? কি আসিফ মাহমুদরা যদি বিতর্কিত কিছু করেন, সেটা নিয়ে প্রশ্ন ডেফিনেটলি করা করা যাবে, যাবে, আপনি সমালোচনা করা যাবে। 100 বার করা যাবে। অসংখ্য কিন্তু ধন্যবাদ। আমার কথা হচ্ছে মাসুদ যে কামাল ভাই, এটা নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা? আপনারা হচ্ছে এটা করতে পারবেন না যে আপনি এই 1.5 বছর ধরে বিভিন্নভাবে নানা কায়দায় আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করবেন আওয়ামী লীগের এজেন্ট হিসেবে, সেটাতে আমাদের আসলে মাসুদ সমস্যা। কামাল ভাই, আপনি বলবেন, আমি প্রশ্ন শোনেন, করছি না। আমি আওয়ামী লীগের এজেন্ট যে কথাটা উনি বললেন, সর্বশেষ যে বাক্যটা, আমি এখানে বসেই ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমি আওয়ামী লীগের কাছ থেকে 1 টাকার সুবিধা পাইছি, 1 টাকা যদি কেউ প্রমাণ করতে পারে। আমি সাংবাদিকতা করি আজকে 36 বছরের ভাই। এই 36 বছরে আওয়ামী লীগের কোনো একজন সদস্য বাদ দেন, আওয়ামী লীগ পার্টি করে তাও বাদ দেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দেন, আওয়ামী লীগের ব্যবসায়ী, একটা লোককে যদি কেউ যদি বলতে পারে যে মাসুদ কামাল আমার কাছ থেকে 5 টাকা নিছে, ভাই আমি একটু যতটুকু বুঝতে তাহলে ভাই বাকি গত জীবনে 17 কথা বলবো বছরের না। কথা উনি বলেন নাই। উনি বলছেন গত 1.5 বছরে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করার চেষ্টা, আমি গত 1.5 বছর আমি অর্থনৈতিক যদি ভবিষ্যৎ সরকারের সুবিধার সমালোচনা, জন্য। শুনেন, আমি যদি সরকারের সমালোচনা করি, সরকারের একটা কাজের, আমি টু দ্য পয়েন্টে কথা বলি ভাই। আমার কাছে লজিক ছাড়া কিচ্ছু নাই, নো ইমোশন। আমার সঙ্গে আলাপ করতে হলে লজিক নিয়ে আলাপ করবেন, যুক্তি দিয়ে কথা বলবেন, তথ্যের উপর ডিপেন্ড করে কথা বলবেন। আমার যে সমস্ত লজিক, এগুলি পারলে খণ্ডন করেন। যখন খণ্ডন করতে না পারেন, তখন বলেন ফ্যাসিস্টকে ফ্যাসিলিটেট করতেছি, তখন বলেন ফ্যাসিস্টে দালাল হয়ে গেছি। ভাই এগুলি করে তো কোনো লাভ নাই। তাহলে ভাই লাস্ট ভিডিওতে বলেন না। বললেন মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করার যে ব্যাপার, কোথায় বৈধতা এই উৎপাদন এই করছেন? বিষয়টা আপনি একটু বলেন। কোথায় বৈধতা বাই করেন? দেখেন, বাই করেন। আপনি কি বলছেন আবার শুনেন। লাস্টের 1 মিনিটটা আপনি নিজে বলেন। শুনেন, আমি বলি, আমি কি বলি হ্যাঁ, সেটা বলেন। বলি। আমি কি বলছি মুখস্থ করে রাখি নাই, ওটা এখানে আছে, দেখেন। হ্যাঁ, আবার দেখেন, দর্শক যারা আছে তারাও দেখেন। হ্যাঁ, বলেন আপনি। দেখে তারপর আলাপ করেন। আমার বক্তব্যের কথা সেটা আমি বলি। আমি বলছি যে ওখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা কি বলছে, তারা বলছে, তারা যেভাবে কথাটাকে শেষ করছে, তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন পীড়ন চালাচ্ছে। বরং সরকারের উচিত হবে
এগুলোকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দিকে, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া। এটা মীনাক্ষী গাঙ্গুলি বলছি। তো মীনাক্ষী গাঙ্গুলিকে আমার ভাই হয় নাকি রে ভাই? সে বলছে এটা তো ওপেন। ভাই মীনাক্ষী এটা open। মীনাক্ষী গাঙ্গুলি আপনার ভাই হইতে পারে, তাহলে এটা তো ওপেন রে ভাই। হাসিনা বা এটা কি দেখেন তারা না আপনার আপনারা? ভাই ব্রাদার হইতে পারে। আপনি এগুলাও বলছেন যে মানবাধিকার সংস্থাগুলো বলেছেন যে এই নির্বাচন অংশগ্রহণ গুলো বলি মূলক- নাই, হ্যাঁ মানবাধিকার সংস্থা বলছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক এটা আছে, বলছি। ঠিক আছে। গুলো বলেন কি আপনি? আচ্ছা ঠিক আছে, মানবাধিকার সংস্থার কথা হ্যাঁ বলছেন। এটা বলছি তো, এটা বলে নাই? বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া, এটা বলছেন কিনা আপনি? হ্যাঁ আমি কি বলছি আমার খেয়াল নাই। আমি যেটা বলছিলাম শোনেন, আমি যেটা তারপর আপনি বলেছি বলছেন সেটা যে ডক্টর ইউনূস আমাদের ইমেজকে কোথায় নিয়ে যাচ্ছে, হাসিনা সরকারের এটা বলছি। সাথে মানে আপনি ইউনূস হাসিনার সরকারকে কথা সমর্থক উচ্চারণই কথা করিনি আমি, আবার সমর্থক বলুন না। বলছেন। না না, উনার আমি হাসিনার কথা উনার উচ্চারণ উনার করি এই না। আমলটাকে আপনি তার সাথে সমর্থক ওটা এবং তো ওরা তার সাথে বলছে। একই বলছেন। এটা ওরা বলছে। এই যে দেখছেন, আচ্ছা, আমার মনে হয় যে এটাই আমার মনে না, হয় যে না, যে উনার কোনো কথা না। আচ্ছা ওরা উনার যদি বলে কথা আমি কি হচ্ছে করবো? ওরা বলে নাই। বিভিন্ন মানবাধিকার সংস্থার কথা, বিভিন্ন ভাই লোকের রে, ওরা কথা। বলে নাই। এটা সে 40 মিনিট ধরে এই কথাগুলো, অন্যের আপনাদের কাছে কথাগুলো মনে facilitate হচ্ছে করে। যে অন্যরা সেটি বলছে আসলে নাকি? ডেফিনেটলি ওরা আপনি বলে সরকারকে ডে ওয়ান থেকে facilitate করা। অভ্যুত্থানের পরে আপনি দেখেন তার যে ক্রাইটেরিয়া, সেভাবে সে আস্তে আস্তে স্লোলি এই মতামতটাকে গ্রো করতেছে। জনাব সাহেব মুস্তাফিজ, আপনার কাছে একটু আসি। নির্বাচনের জোটের প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতেই চাই। একীভূত হচ্ছে না নাগরিক কমিটির সাথে, আপনাদের গণ অধিকার পরিষদের সাথে আপনাদেরটা একীভূতকরণ হচ্ছে না। আমার আসলে প্রশ্ন ছিল অনেকগুলো, কিন্তু সময় খুবই কম। এটাতে আসলে ক্ষমতার দ্বন্দ্ব কাজ করছে কিনা, সেই সাথে তারেক রহমানের বক্তব্য থেকে, জনাব তারেক রহমানের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি যে এনসিপির সাথে জোট করতে তাদের আগ্রহের কথা বা নির্বাচনের সমঝোতায় যাওয়ার আগ্রহের কথা। আপনারা সেটা নিয়ে কি ভাবছেন? আসলে এনসিপি গণ অধিকার পরিষদ নাকি এনসিপি বিএনপি নাকি এনসিপি জামাত, কোনটি আসলে হতে যাচ্ছে? আসলে দেখুন না, মানে আমরা বর্তমানে আসলে ব্যস্ত আছি আমাদের সাংগঠনিক কাজকর্ম নিয়ে। আমরা আসলে জুলাই সনদের জন্য আমরা মাঠে আছি। আমাদের যে জুলাইয়ের শহীদ আহত যে মানুষগুলো ছিল তাদের বিচারের যে প্রক্রিয়া, আওয়ামী লীগের যে বিচার করা, সেটার জন্য আমরা মাঠে লড়ছি। এখনই আসলে নির্বাচনের কোন জোটে যাব কি যাব এরকম আলাপটা আসলে আমরা বলতে চাই না। তবে নির্বাচন যত সামনে আসবে এই আলাপগুলোও উঠবে। এরকম আমাদের যারা রাজনৈতিক লিয়াজুর টিম আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছে, বসছে। তবে এখানে যদি কোনো জোটও হয়, আমরা প্রথমত চাই যে আমাদের মানে এককভাবে আমাদের যেই জায়গা থেকে আমরা মানুষের কথা বলেছি, আকাঙ্ক্ষার জায়গাগুলো বলেছি, সেটার বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব। সেক্ষেত্রে আমাদের সাথে সমমনা কোনো দল জোটবদ্ধ হতে পারে, কিন্তু একীভূত হওয়ার কোনো প্রশ্ন নেই, এটা আমি ক্লিয়ার এখন করে পর্যন্ত দিচ্ছি। পরিষ্কার কোনো একীভূত হচ্ছে না গণ এটা। অধিকার পরিষদের সাথে আপনাদের আলোচনা তো অনেকটাই হ্যাঁ, আসলে গণ অধিকার পরিষদের সাথে আলোচনা এখনো হচ্ছে, তবে একীভূত এনসিপি কোথাও হচ্ছে না, এটা একদম ক্লিয়ার। এখন এই নির্বাচনের আগে কোনো জোট হবে কিনা সেটা আসলে সময় বলে সময় দিবে। বলে দিবে। যদি জি, অসংখ্য জনগণের ধন্যবাদ। চাহিদা অনুযায়ী এরকম কোনো প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো জোটে যেতে পারি বা জি, আমাদের সাথে একেবারে কেউ জোটে আসতে সময় শেষ। পারে। জি। মাসুদ কামাল ভাই, আপনার কাছে একটু আসি। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গুম সংক্রান্ত মামলা, সেটির গ্রেপ্তারি পরোয়ানা, এতে সেনাবাহিনীকে কি কলঙ্কমুক্ত করা যাবে? মানে কিছু কিছু বিষয় নিয়ে তো তাদের দিকে আসলে অঙ্গুলি উঠেছিল। শুনেন, একটা ঘটনা দিয়ে পুরো আপনার তাদের অনেক দিনের যে কলঙ্কটা মুক্ত করে ফেলাবেন, এটা হয় না। কিন্তু এটা খুব জরুরি ছিল। এই যে ঘটনাটা, এটা খুব জরুরি ছিল। একটা ধারণা ছিল এতদিন যে আমি সেনাবাহিনীতে আছি, আমি যা কিছু করব, আমি এক ধরনের ইমিউনিটি পাবো। এটা উচিত না। এই ধারণাটা এবার এই আদালত ভেঙে দিয়েছে, এই ট্রাইব্যুনাল ভেঙে দিয়েছে। আমি এটাকে প্রশংসা করি। আমি মনে করি যে ভাই আপনার আর এই মামলাটা, আমি এটাও মনে করি এটা মার্শাল ল আন্ডারে না, এটা আপনার এই ট্রাইব্যুনালে হওয়া উচিত। ট্রাইব্যুনালের আইনটা এরকমই, একমাত্র সংবিধান ছাড়া অন্য কোনো আইনের সঙ্গে ট্রাইব্যুনালের আইনে যদি কোনো বিরোধ হয়, তাহলে ট্রাইব্যুনালের আইনটা টিকবে, ওটা টিকবে না। কাজেই যা হওয়া উচিত তাই হবে। আমি খালি একটা কথা বলি, দেখেন এই সরকার নতুন যে মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর, তারপরেও কি এই সেনা কর্মকর্তাদের মন মানসিকতা চেঞ্জ হয়েছিল? যেগুলি গুম ঘর ছিল, আয়না ঘর ছিল, এগুলো তারা চেঞ্জ করে নাই। আমরা তো গুমের যে রিপোর্ট দেখলাম, গুমের যে ডকুমেন্টারি দেখলাম, ওখানে দেখলাম তো তারা এটাকে আড়াল করার চেষ্টা করছে। সরকার চেঞ্জ হয়ে গেছে, ওদের মেন্টালিটি চেঞ্জ হয় নাই। বিচার হওয়া উচিত, এমনকি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ জানাব মাসুদ কামাল, ধন্যবাদ এস এম সাইফ মুস্তাফিজ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।